আচ্ছা, তাহলে এইবার হ্যাঁ, তাহলে তুমি খেয়াল করো। এই যে মাই বয় রেকর্ড আমাদের এটি প্রথম প্রবলেম। এটি প্রথম প্রবলেম আমাদের। তাহলে এইখানে হবে তোমার হাফ, আর এখানে হবে -1/2 টি টু দি পাওয়ার -3/2 -1/4। এখানে হবে তোমার টি টু দি পাওয়ার -3/2। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো মাই বয়, এটাকে আমি লিখতে পারবো 1/4, আর এটা হচ্ছে তোমার টি টু দি পাওয়ার, এই হলো হাফ, হোল টু দি পাওয়ার, হোল টু দি পাওয়ার কত, -3। অথবা আমি এটা লিখতে পারি, এই হলো তোমার -1/2 হোল কিউব। বলো মাই বয় লেখা যায়? বলো লেখা যায়? জি স্যার। আর এটা মানে হলো 1/√t, এই হলো তোমার হোল কিউব। এখন তুমি বলো মাই বয় 1/√t, দেখো আমাদের গতিবেগ হলো তোমার ভি হচ্ছে 1/2√t, তাহলে আমি এটা লিখবো হলো -1/4, এই হলো 1/2√t, এই হলো হোল কিউব। মাই বয় তাহলে এই 2 কে কিউব করলে কত হয়? 8। তাহলে আমি যদি এটা ব্যালেন্স করতে চাই, তাহলে বাইরে আবার আমাকে 8 দিয়ে গুণন করতে হবে। যেহেতু এই টেকনিকটা বুঝতে পেরেছো কিনা একটু বলো আমাকে। জি স্যার। ওকে, তাহলে এইখানে হবে তোমার -2, আর এই ভেতরে দেখো 1/2√t, এটা মানে হলো তোমার ভি। তাহলে এই হলো তোমার ভি কিউব। এখন তাহলে দেখো প্রমাণ হলো যে, এই দেখো মাই বয় দেয়ারফর ত্বরণ, ত্বরণ এ ঋণাত্মক, ত্বরণ এ ঋণাত্মক, এবং এবং আমরা লিখবো যে এ ইজ প্রপোর্শনাল টু ভি কিউব। কেন প্রপোর্শন হলো বলো তো মাই বয়? কারণ এ ইজ ইকাল টু একটা কনস্ট্যান্ট ইনটু ভি কিউব, সেজন্য এ ইজ প্রপোর্শনাল টু ভি কিউব হয়েছে। বলো মাই বয়, কোন কোশ্চেন আছে এটা নিয়ে? বলো, বলো, বুঝতে পেরেছি? স্যার থার্ড লাইনটা একটু বলবেন? থার্ড লাইন, 1 2 3, এটা এটা স্যার এটার নিচে থার্ড লাইন। এটা হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই যে 1/2 টা বাইরে নিয়ে আসলাম, আর 1/√2 মানে কি টি টু দি পাওয়ার -1/2 লেখা যায়? বলো। জি স্যার। হ্যাঁ, তো এটা লিখেছি। তারপর আমি টি টু দি পাওয়ার মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এন এক্স টু দি পাওয়ার এন -1। স্যার একদম স্যার শেষের থেকে আগের লাইনে স্যার কি লিখছেন? -1/4 ইন্টু 1/4 ইন্টু 8, কারণ 1/2 কে কিউব করলে 1/8, বাট আমাদের তো 1/8 ছিল না, সেজন্য আমি আবার 8 দিয়ে গুণন করে দিলাম। বলো মাই বয়, ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার আমরা যে কাজটা করব সেটা হলো 21 নাম্বার, দিলাম এটা মুছে, 21 নাম্বার প্রবলেম এইবার। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ মাই বয়? জি স্যার। আচ্ছা, যখন আমি ঘুরে যাচ্ছি তখন কি আস্তে শোনা যায় বা এরকম কিছু? না স্যার, ঠিকই আছে। ওকে, নিউ ইয়ারফোন কি আছে? এটা কিনেছিলাম কিন্তু একদিন ব্যবহার করলাম, স্টুডেন্টরা কমপ্লেন করলো, কিন্তু আজকে তোমরা আবার বলছো ঠিক আছে। আসলে এই জন্য বুঝতে পারি না, আমি সেজন্য কোনো কিছু কিনে তাড়াতাড়ি চেঞ্জ করি না। আমি কয়েকদিন আগে দেখি যে আসলে যেমন তুমি একটা কোনো একটা ড্রেস কিনেও যদি দেখো যে প্রথমে একটু এলোমেলো হচ্ছে বা কম বেশি হচ্ছে, অনেকদিন পরে পড়তে গিয়ে দেখবে সব ঠিকঠাক। তুমি কি এই পরীক্ষাটা করে দেখেছো কখনো? জি স্যার। জি স্যার। এটা জি হয় স্যার। আগে কারণ আমি এটা একবার খুব আমার খুব একটা শুরুর দিকে তো একটু টাইট এক্সপিরিয়েন্স। টাইট লাগে অনেক কিছু স্যার, পরে আস্তে আস্তে ঢিলা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, অথবা ঢিলা হলে পরে ঠিক হয়ে যায়। তো আমি একবার থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলাম। সেখানে আমি অনেক সুন্দর, সুন্দর টি-শার্ট এনেছিলাম গোল গলার। খুব ভালো ফেব্রিকের। তো এনে দেখি যে একটু বড়, বড় লাগে। আমি কি মনে করে আ এই এত ভালো, ভালো টি-শার্ট গুলো, যাদের আইডিয়া আছে জানো যে থাইল্যান্ডের কাপড়-টাপড় খুব ভালো হয় আরকি। তো শান্তিনগর বাজারে এক দর্জিকে দিয়ে সে প্রত্যেকটা টি-শার্ট আমি খুলে-টুলে কাটায়-কুটায় ঠিকঠাক করছি। আমার মাপ মতো বানিয়েছি। তারপরে পরার পরে একবার ধুয়ে দেওয়ার পরে দেখি এইটুকু হয়ে গেছে ছোট। তখন আমার কি আফসোস, মানে আহারে! এটা পড়তেই পারিনি। অনেকগুলো টি-শার্ট সুন্দর, সুন্দর। তো এইজন্য আমার শিক্ষা হয়েছে যে কোনদিন আর আমি কোন কিছু কম বেশি হলে আমি আগেই চেঞ্জ করি না বা কাটাকুটি ঠিকও করি না। অনেকদিন পরে এটা করি। দেখা যায় লাগে না। আচ্ছা, একটি পাথরখণ্ড 98 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। একটি পাথরখণ্ড 98 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। টি সময় এর গতির সমীকরণ
টি সময়ে এর গতির সমীকরণ s is equal to 98t minus 4.9 এই হলো t স্কয়ার। যে সময় এর বেগ 49 মিটার পার সেকেন্ড হয়, যে সময় এর বেগ 49 মিটার পার সেকেন্ড হয়, পাথরখণ্ডটি তার উচ্চতম বিন্দুতে পৌঁছে তা নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা বেগ বের করি। v is equal to ds dt। 98 minus 4.9 এই হলো 2t। 98 মাইনাস এখানে তোমার থাকুক এটা 4.9 গুণন 2t। এখন বলা হয়েছে যে সময়ে তার গতিবেগ এত হয়, যে সময়ে তার গতিবেগ এত হয়, এই কথা মানেটা কি? হ্যাঁ, একটা অঙ্ক করাচ্ছি আমরা করিয়েছি। তাহলে যে সময় তার গতিবেগ কত হয় 49 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা এখানে লিখবো যে v is equal to 49 মিটার পার সেকেন্ড হলে এই হলো 49 এলো 98 মাইনাস 4.9 ইন্টু 2t। তাহলে এখানে তুমি দেখো মাই বয়, এখানে হবে তোমার 4.9 ইন্টু 2t, আর এখানে 98 এ 49 বাদ দিলে 49, তাহলে এখানে হবে t is equal to 49 divided by স্যার আজকে কি 4.9। অন্য উপায়ে রেকর্ডিং? না, আজকে অন্য উপায়ে রেকর্ডিং করছি না, তবে আমি নেক্সট ক্লাস থেকে অন্য উপায়ে রেকর্ডিং করব। আমি সবকিছু রেডি করেছি। একটা প্রবলেম করা হয়নি আজকে, নেক্সট ক্লাস থেকে আমরা করব। আচ্ছা, এখন তুমি দেখো এইটা দিয়ে কাটলে কত হবে বলো তো মাই বয়? 10, আর এটা কাটলে হবে 5, এই হলো তোমার 5 সেকেন্ড। বলো, বুঝতে পেরেছো মাই বয়? জি স্যার। নেক্সট জি ক্লাস স্যার। থেকে আমরা আরেকটা উপায়ে রেকর্ডিং করব ইনশাআল্লাহ। আমি অবশ্যই এই কথাটা কয়েকটা ক্লাস ধরে বলছি, তোমরা কিছু মনে করো না, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে এর ব্যবস্থা করব। আচ্ছা, এবার তুমি দেখো পাথরখণ্ড তার উচ্চতম বিন্দুতে পৌঁছে। তাহলে মাই বয়, তুমি ফিজিক্স থেকে জানো যে উচ্চতম বিন্দুতে পৌঁছালে একটা বস্তুর শেষ বেগ কত হয় বলো তো? It's zero. হ্যাঁ, তাহলে আমরা লিখবো এখানে উচ্চতম বিন্দুতে v Zero. ইকুয়াল টু 0। তাহলে therefore এখানে v 0 বসাও, তাহলে 0 is equal to 98 minus 4.9 into 2t। তাহলে এখান থেকে তুমি পাবে হলো এই হলো 4.9 into 2t 98, তাহলে এইখানে t is equal to 98 divided by 4.9 into 2। তাহলে 4.9 দিয়ে বলো 9.8 কে ভাগ করলে কত হবে বলো তো মাই বয়? 20 না? বলো কত জি হয়? স্যার। 20, তাহলে 2 দিয়ে ভাগ করলে 10 সেকেন্ড। এই হলো তোমার প্রবলেম। বলো মাই বয়, বুঝতে পেরেছি আমরা? জি স্যার। কথা বলো মাই, হ্যাঁ ওকে। বলো, আর কোনো প্রবলেম আছে এই চ্যাপ্টার থেকে? বলো আমাকে। বলো মাই স্টুডেন্টস, আর কোনো প্রবলেম আছে? না থাকলে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাই। হ্যাঁ, বলো যাবো? স্যার এটা মুছে না স্যার। হ্যাঁ, মুছবো না? ওকে, তাহলে আমরা এর পরের চ্যাপ্টারে চলে যাব। বুঝতে পারছি 9.8। আচ্ছা, হয়েছে মাই বয়? জি ওকে, আচ্ছা তাহলে এইবার স্যার, আমরা নিচের শুরু লাইন তিনটা করব। থাক স্যার। হ্যাঁ, ওকে, থাক থাক উচ্চতম থাক বিন্দু। থাক। তাহলে এবার আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। এই দেখো মাই বয়, এটার নাম হলো ইকুয়েশন অফ tangent and normal। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টার নাম হলো ইকুয়েশন অফ ট্যানজেন্ট এন্ড নরমাল। আচ্ছা, খুবই ভালো কথা মাই স্টুডেন্টস। তোমাকে প্রথমে একটা জিনিস জানতে হবে, হয়তো 9-10 থেকে তুমি জানতে পারো, আর আমরাও জানাবো তোমাদেরকে। তো আমরা আজকে একটু স্বীকার করে নেব একটা সরলরেখার একটা সমীকরণ যেটা আমাদের লাগবে, যেটা আমি তোমাদেরকে 3.5 এ পড়াবো। মনে করো একটা সরলরেখা x1, y1 বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল মনে করো থিটা কোণ উৎপন্ন করে। এখান থেকে তোমরা ঢাল পেলে হলো m।
ঢাল, আমরা গত ক্লাসে ঢালের সংজ্ঞাটা তোমাদেরকে একটু বলেছিলাম, মনে আছে মাই বয়? যে একটি সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা ঢাল বলি। তাহলে মনে করো একটি সরলরেখা যদি x1 y1 বিন্দু দিয়ে যায়, তাহলে একটু লিখে রাখো মাই বয়, লেমা দিয়ে লিখে রাখো, লেমা। স্যার এটা কি দেখো 9.7 এটা 9.8 শুরু করলাম মাই বয়, নতুন চ্যাপ্টার। দেখো 9.8। এখন আমি তোমাদেরকে যে আইডিয়া দেবো সে আইডিয়াটা বোঝার জন্য একটা লেমা বলো। লেমা মানে কি বলেছিলাম বলো তো মাই বয়? সহায়িকা। সহায়িকা। সহায়িকা, হ্যাঁ। একটি সরল রেখা, এটা লিখে নাও, একটি সরল রেখা স্যার x1। কারো মাইক্রোফোন বোধহয় স্যার অন করা আছে, বলো। স্যার একটু বড় করে লিখলে ভালো হতো। হ্যাঁ 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 হ্যাঁ। একটি সরলরেখা x1, y1 বিন্দুগামী, বিন্দু চলবে, বিন্দুগামী ঠিক আছে। এবং 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 ইহার এবং ইহার ঢাল m হলে হলে রেখাটির সমীকরণ, রেখাটির সমীকরণ বলো কত হবে? y minus y1 m into x minus x1। দেখো তো মাই বয়, এই সমীকরণটা চেনা চেনা লাগে কিনা? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তার মাইক যেন অন করা, একটু প্লিজ বন্ধ করো, বন্ধ করো, সাউন্ড আসছে। আচ্ছা, নাকি আমার মাইক থেকে সাউন্ড হচ্ছে মাই বয়? আপনার মাইক না থেকে স্যার আপনারটা তো আমারটা থেকে? না স্যার, অন্য কারো মাইক থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ করেছে বোধহয়। আচ্ছা যাই হোক, দেখো তো মাই বয়, 19 এ তুমি কি এই ফর্মুলাটা দেখেছিলে যে একটা সরলরেখা যদি x1 y1 বিন্দু দিয়ে যায় এবং তার ঢাল যদি হয় m, তাহলে সরলরেখাটির সমীকরণ হবে y minus y1 is equal to m into x minus x1। মনে পড়ে মাই বয় এই ফর্মুলার কথা? জি স্যার। স্যার জি স্যার। ওকে ফাইন। জি স্যার। এটা এটা আমরা আবার তোমাদেরকে পড়াবো, এটা আমরা খুব ভালো করে পড়াবো। আজকে শুধুমাত্র আমরা এটাকে একটু স্বীকার করলাম যে একটা সরলরেখা যদি x1 y1 বিন্দু দিয়ে যায় এবং তার ঢাল যদি হয় m, তাহলে আমরা তার সমীকরণটা এইভাবে বের করব। আর আর ক্যালকুলাস পদ্ধতি তুমি জানো, একটা ঢাল কোন একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল মানে হলো m is equal to dy dx at that point x1, y1। আর একটা বিষয় তোমাকে বলে রাখি যে একটা স্পর্শক, একটা স্পর্শক এটা কি বক্ররেখা নাকি সরলরেখা? স্যার সরলরেখা। সরলরেখা। সরলরেখা, হ্যাঁ। তাহলে আমি তোমাকে ছাড়া ছাড়া ভাবে কয়েকটা আইডিয়া দিলাম, এবার সেই আইডিয়া গুলোকে একসাথে করে আমি তোমাদেরকে একটা জিনিস তোমাদের দেখাবো। এবার আমি কি এটুকু বুঝতে পারি মাই বয়? স্যার হেডিংটা কি লেখা স্যার হ্যাঁ, এই যে হেডিংটা হলো তোমার ইকুয়েশন অফ ট্যানজেন্ট এন্ড নরমাল। এটা বাংলা হলো তোমার স্পর্শক, স্পর্শক এবং এবং অভিলম্বের, স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ, স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ। তাহলে এখানে আমাদের আরেকটা টার্ম জানতে হবে, অভিলম্ব কাকে বলা হয়। আমি তোমাকে এই জিনিসটা শেখাবো এখন। বলো মাই বয়, আমি কি এটুকু বুঝতে পারি? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এইবার তুমি দেখবে যে অভিলম্ব এবং স্পর্শক কাকে বলা হয়। চলো তাহলে প্রথমে আমরা এই দুটো টার্ম সম্পর্কে জানি। মনে করো একটা কার্ভ, এটা হলো তোমার y is equal to f of x। এখন এই কার্ভের উপর মনে করো একটা পয়েন্ট হলো তোমার এই যে p x1 y1। এখন আমি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকলাম মাইবার। ট্যানজেন্ট মানে তুমি জানো স্পর্শক, যা স্পর্শ করে যায়। তাহলে এটা হলো তোমার স্পর্শক, যাকে ইংলিশ বলা হয় ট্যানজেন্ট। আচ্ছা, আর এই পি পয়েন্টটাকে কি বলা হয় বলো তো মাই বয়? পি কে বলা হয় স্পর্শ, স্পর্শ বিন্দু। তাহলে একটা হচ্ছে তোমার স্পর্শক, আর যে বিন্দুতে স্পর্শ করে তাকে আমরা বলি স্পর্শ বিন্দু। মাই বয়, এবার তুমি আমাকে একটা কথা বলো যে এই স্পর্শকের উপর দিয়ে, দেখো স্পর্শকের উপরে, স্পর্শকের উপরে স্পর্শ বিন্দুর মধ্য দিয়ে, স্পর্শকের উপরে স্পর্শ বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব, আর ইংলিশে বলা হয় নরমাল। আমি লিখে দেবো তোমাকে, আমি
মাই বয়, এই যে তোমার মাইক্রোফোনটা প্লিজ, এই যে তোমার নাম কি? এই যে মাইক্রোফোনটা বারবার চালু করার শব্দ আসে মাই বয়। ওই যে সুন্দর পাঞ্জাবি পরা, ব্লু রঙের, আর হাস্যোজ্জ্বল চেহারা, খয়েরি রঙের ভিতরে কাজ করা, সুন্দর চুল, তার নাম কি? আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু লেখো তাহলে। স্পর্শকের উপর, স্পর্শকের উপর, স্পর্শ বিন্দুর মধ্য দিয়ে, স্পর্শ বিন্দুর মধ্য দিয়ে, স্পর্শকের উপর স্পর্শ বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত, অঙ্কিত লম্বকে, অঙ্কিত লম্বকে অভিলম্ব, অভিলম্ব বলে। স্পর্শকের উপর স্পর্শবিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। বলো মাই বয়, আমি কি বোঝাতে পারলাম? স্পর্শকের উপর স্পর্শবিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। বলো মাই বয়, বুঝতে পারলাম? জি স্যার। তাহলে প্রশ্ন হলো যে লম্ব আর অভিলম্বের মধ্যে পার্থক্য কি? এই দেখো, যে কোনো দুটি রেখার মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয় তবে আমরা এটাকে বলবো লম্ব। তখন আমরা বলবো, হ্যাঁ কেবল আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে এখনো? না না স্যার। স্যার, আপনাকে বলিনি স্যার, ওই যে যার মাইকের সমস্যা ছিল আচ্ছা, তাকে বল। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি দেখো তাহলে এই যে দুটি রেখার মধ্যবর্তী কোণ যদি তোমার 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলবো যে এই দুটি রেখা হলো পরস্পর লম্ব, এই দুটি রেখা হলো পরস্পর লম্ব। তাহলে এখন প্রশ্ন হলো যে অভিলম্বকেও তুমি বলতে পারো লম্ব। খেয়াল করো মাই বয়, অভিলম্বকেও তুমি লম্ব বলতে পারো, অভিলম্বকেও লম্ব বলতে পারো, কিন্তু লম্বকে অভিলম্ব বলা যাবে না। তাহলে মাই বয় বলো, অভিলম্ব আর লম্বের মধ্যে তাহলে বেসিক পার্থক্য কোনটা? আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ মাই বয়, তুমি অ্যাপোলজি দিয়েছো। বলো, এটা সবাই বলো তো মাই বয়, তাহলে পার্থক্যটা এই আরেকবার এই একটু বলবেন? হ্যাঁ আমি আবার বলবো, বলবো অভিলম্ব আর এর লম্বের মধ্যে পার্থক্যটা কি? তাহলে অভিলম্ব হচ্ছে যে স্পর্শকের উপরে এবং স্পর্শবিন্দুর মধ্য দিয়েই লম্বটা হতে হবে। স্পর্শকের উপরে এবং স্পর্শবিন্দুর মধ্য দিয়েই লম্বটা হতে হবে। আর লম্ব হলো যে যেকোনো দুটি রেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলেই তুমি তাকে লম্ব বলতে পারবে। সোজা বাংলায় সকল অভিলম্ব লম্ব, কিন্তু সকল লম্ব অভিলম্ব নাও হতে পারে। বলো মাই বয়, আমি কি বোঝাতে পারলাম? জি জি স্যার। হ্যাঁ, এই দেখো, সকল অভিলম্বই লম্ব, সকল অভিলম্বই লম্ব, কিন্তু সকল লম্ব অভিলম্ব নাও হতে পারে। বলো, বলো ক্লিয়ার? কথা বলো মা। হ্যাঁ, জি স্যার। ওকে, তাহলে এবার এবার তুমি আমাকে বলো মাই বয়, এই যে আমি তো স্পর্শক অঙ্কন করেছি, এই স্পর্শকটা কি একটা রেখা না? বলো, একটা রেখা না? জি জি স্যার। স্যার। জি স্যার। এবং কত বিন্দু দিয়ে যায়? X1 Y1। স্যার এক্স ওয়াই, গুড বয়। এক্স ওয়ান ওয়াই ওয়ান। x1 y1। তাহলে এখন তাহলে তুমি আমাকে বলো মাই বয়, তাহলে আমরা লিখবো যে y is equal to f of x, বক্ররেখার, বক্ররেখার উপরস্থ, এই দেখো x1, y1 বিন্দুতে অঙ্কিত, অঙ্কিত স্পর্শকের, অঙ্কিত স্পর্শকের, অঙ্কিত স্পর্শকের সমীকরণ। এই দেখো মাই বয়, তাহলে সমীকরণটা হবে y minus y1 m into x minus x1। খেয়াল করো মাই বয়, তাহলে y is equal to f of x, বক্ররেখার উপরস্থ x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ y minus y1 is equal to m into x minus x1। তাহলে তুমি দেখো x1 y1 বিন্দু তোমার জানা, তাহলে তোমার শুধুমাত্র অজানা কোনটা বলো তো মাই বয়? m। m মানে হলো তোমার এই রেখাটার ঢাল, আর এই ঢালটা তুমি এই স্পর্শকে, এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল তুমি ক্যালকুলাস পদ্ধতিতে বের করবে কোন ফর্মুলা দিয়ে? বলো মাই বয়, কোন ফর্মুলা দিয়ে? এই যে, আমি কি তোমাকে বোঝাতে পারলাম? বলো তো মাই বয়, দেখি তো, জি স্যার। কথা বলো। জি স্যার। হ্যাঁ,
প্রশ্ন করো, যদি প্রশ্ন থাকে, না থাকলে তো ভালো কথা। বলো মাই বয়, আমি কি বোঝাতে পারলাম? লোল এর ফুল মিনিং কি? এখন কি এগুলো নিয়ে কথা বলা উচিত? স্যার ও হয়তো বলো মাই আপনাকে বয়। বলেন। না, আমাকে বলবে না, কিন্তু পরস্পর এগুলো নিয়ে কথা বলবে কেন? তুমি বলো। মানে এটা কি এই সময় বলা উচিত এগুলো? আমাকে বলে নাই, ভালো কথা। কিন্তু এই যে মনে করো লোল, তারপরে মনে করো আজকে কি কিনেছিলাম লস, আচ্ছা না ঠিক আছে। ওই একটা মাইক্রোফোন নিয়ে ওরা কথা বলছে। আমার মনে হয় এটা একটু বন্ধ করা উচিত। এটা নিয়ে কথা বলো না। একটা বিষয় নিয়ে এই বাইরের কথাগুলো নিয়ে দরকার নেই। তোমরা এখানে প্রশ্ন করো। আর চ্যাট বক্সে এটা লিখলে সবার অ্যাটেনশনটা ওইদিকে চলে যায় যে দেখি কি লিখলো। স্বাভাবিক কিন্তু যে বন্ধু কি লিখলো দেখি একটু। তো আমার মনে হয় এটা স্টপ করা উচিত। আচ্ছা, তাহলে এখন তাহলে তুমি আমাকে বলো মাই বয়, আমি কি এটা বোঝাতে পেরেছি তোমাকে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আরেকবার একটু বুঝে দিবেন। জি স্যার। আচ্ছা, এই দেখো তাহলে আমরা এটা বুঝতে পারলাম না। এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, একটা সরলরেখা যা x1 y1 বিন্দু দিয়ে যায়। তাহলে তার সমীকরণ এটা লিখবো, যেটা আমি আগেই তোমাদেরকে দেখিয়েছি লেমাতে। তাহলে এটার মধ্যে একটা জিনিস আননোন, সেটা হলো তোমার এম, আর এমটা হলো তোমার এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। তুমি ক্যালকুলাস ক্লাস থেকে জানো যে একটা বক্ররেখার উপর কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল আমরা কি করে বের করি? ডিফারেন্সিয়েশন করে তার মধ্যে আমরা x1 y1 বিন্দুটা বসাই। বলো মাই বয়, বুঝতে পারলাম? জি স্যার। ওকে ফাইন। এইবার আমি আরেকটা লেমা তোমাকে দেব। দেখি তো মাই বয়, 9 তুমি পড়েছো, আমরাও তোমাকে পড়াবো। এই যে দুটি দুটি সরল রেখার দুটি সরল রেখার ঢাল M1 M2 হলে হলে তারা লম্ব হবে তারা লম্ব হবে লম্ব হবে যদি যদি কি হয় বলো তোমায় বয়, M1 into M2 is equal to -1 হয়। এটা আমরা পড়াবো, আমরা তোমাদের সুন্দর করে পড়াবো, কিন্তু আজকে যেহেতু আমাদের একটু লাগবে, সেই জন্য আমি তোমাদেরকে একটু সংক্ষেপে এটা বলে দিচ্ছি। এটা চ্যাপ্টার 3 এর পার্ট না স্যার? চ্যাপ্টার 3 এর আমাদের 3.5 এ আমরা তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। 3.6 এ পড়াবো, 3.5 এ পড়াবো এগুলো। বাট 9 তোমরা একটু জানতে, সেটাকে আজকে আমরা একটু স্বীকার করে নিচ্ছি। অল্পই লাগবে আমাদের। স্যার বলো, এটা মনে কি পড়লো? দুটি সরলরেখার ঢাল M1 M2 হলে তারা লম্ব হবে যদি M1 into M2 is equal to কি হয় বলো তো? -1 হয়। বলো মাই বয়, মনে পড়লো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ঢাল দুটির গুণফল যদি -1 হয় তখন সরলরেখা দুটি পরস্পর লম্ব হয়। আচ্ছা, এবার আমাকে বলো তো মাই বয়, এই মনে করো একটা স্পর্শকের উপর নরমাল মানে অভিলম্বটা হচ্ছে তোমার লম্ব। স্পর্শকের উপর এই অভিলম্ব হচ্ছে তোমার লম্ব। খেয়াল করো কিন্তু মাই বয়। তাহলে এই ট্যানজেন্ট এবং এই নরমাল, এই দুটার ঢাল দুইটির গুণফল, এই দুইটা সরলরেখার ঢালের গুণফল কি হওয়া উচিত? -1। -1। -1। তাহলে এবার তুমি আমাকে বলো, যদি স্পর্শকের ঢাল হয় m, তাহলে অভিলম্বের ঢালটা তাহলে কি হওয়া উচিত? -1/m। -1/m, কারণ m আর -1/m গুণ করলে কত হয়ে যাবে বলো তো? -1 হবে। বলো ক্লিয়ার মাই বয়? জি স্যার। এটা আরেকবার বলবেন? এই দেখো আমি আবার বলি, মনে করো এই যে নিচের রেখাটার ঢাল হলো তোমার m, তাহলে আমি যদি নরমাল এই অভিলম্বের ঢাল যদি ধরি -1/m, তাহলে গুণ করে বলো তো কত হয়? -1। -1 হয়। আর তুমি জানো এইমাত্র তুমি বললে যে দুটি সরলরেখা লম্ব হবে যদি তাদের ঢালদের গুণফল -1 হয়। বলো ক্লিয়ার? জি জি স্যার। তাহলে তুমি আমাকে বলো, এই স্পর্শকের ঢাল যদি হয় গরু, তাহলে অভিলম্বের ঢাল কি হওয়া উচিত? -1 বাই গরু। -1/গরু। -1/গরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, এবার একটা কথা বলো, অভিলম্ব কোন বিন্দু দিয়ে যায়? বলো, অভিলম্ব কোন বিন্দু দিয়ে যায়? x1 y1। x1 x1 y1 বিন্দু দিয়ে যায়, এবং এটা একটা সরলরেখা, ঠিক? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এই অভিলম্বের সমীকরণ কি হওয়া উচিত? বলো।
বলো মাই বয়। তাহলে অভিলম্বের সমীকরণ তাহলে আমি লিখবো, এই দেখো এবং দিয়ে লেখো এবং অভিলম্বের সমীকরণ y মাইনাস y1, এখানে x মাইনাস x1 সবই ঠিক থাকবে, শুধু এই ঢাল m এর জায়গা হবে মাইনাস 1/m। এই দেখো, বলো মাই বয়, আমি কি তোমাকে বোঝাতে পারলাম? কথা বলো মাই স্টুডেন্টস। জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, খুবই ভালো কথা। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। বলো মাই বয়, এ বিষয়ে তোমাদের যে কোনো প্রবলেম তুমি এখন প্রশ্ন করতে পারবে। আমার আইডিয়াটা শেষ, এখন তুমি যে কোনো প্রশ্ন এখান থেকে করতে পারবে। যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা অঙ্কে চলে যাব, আর কোশ্চেন থাকলে আগে কোশ্চেন আনসার গুলো দিয়ে নেব। বলো মাই বয়, অপেক্ষা করছি মাই বয়। না থাকলে বলো আমাকে সুন্দর করে, স্যার আমাদের কোনো কোশ্চেন নেই, না হলে তো আমি দাঁড়িয়ে আছি। স্যার স্যার কোনো কোশ্চেন নেই স্যার স্যার। আমাদের হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার কোশ্চেন ওকে, তাহলে আমি বোর্ডটা ক্লিন করতে পারি? জি স্যার। স্যার জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তুমি দেখবে এই চ্যাপ্টার অঙ্কগুলো তোমার অনেক ভালো লাগবে, অনেক সুন্দর অঙ্ক, এবং একটা করে দিলে লক্ষ লক্ষ অঙ্ক তুমি করতে পারবে যদি তুমি ডিফারেন্সিয়েশন পারো। বিশেষ করে যদি তুমি ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন ভালো করে পারো, অর্থাৎ 9.5 এর নিয়মটা তুমি যদি ভালো করে পারো, তাহলে তোমার এই অঙ্কগুলো করতে অনেক সহজ লাগবে। তাহলে আমরা প্রথমেই করব হলো নাম্বার 1। দেখো 2,4 বিন্দুতে 2,4 বিন্দুতে এই দেখো 9.8 শুরু হয়ে গেল মাই বয়। নাম্বার 1 প্রবলেম, এই হলো y ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। দেখো 2,4 বিন্দুতে এই বক্ররেখার স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এই বক্ররেখার স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, মানে এই বক্ররেখার উপরে 2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে মাই বয় দেখো, আমি প্রথমে কি করব, ডিফারেন্সিয়েশন করব। এই দেখো, প্রথমে ডিফারেন্সিয়েশন dy dx 3x স্কয়ার মাইনাস 3। তাহলে এখন আমরা বলবো, সুতরাং 2,4 বিন্দুতে এই দেখো মাই বয় অঙ্কিত অঙ্কিত স্পর্শকের ঢাল। বলো মাই বয়, ঢালটা কি হবে? m is equal to dy dx at the point 2,4। তাহলে এখানে হবে তোমার 3 into 2 whole square minus 3, মানে আমরা x এর জায়গায় 2 বসালাম। তাহলে 2 দুগুণে 4, 12 থেকে 3 গেলে এই হলো তোমার 9। তাহলে এবার আমরা লিখবো যে সুতরাং 2,4 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, এই যে মাই বয় সমীকরণ y মাইনাস y1। খেয়াল করো, তাহলে y মাইনাস y1 মানে হবে 4, আর এখানে তোমার ঢাল হলো 9 ইন্টু x মাইনাস 2। তাহলে এখানে y মাইনাস 4, 9x মাইনাস 18, তাহলে এখানে হবে তোমার 9x মাইনাস y মাইনাস 14 ইকুয়াল টু 0। দেখি তো মাই বয়, আমাদের সহজ এবং প্রথম অঙ্কটা আমরা বুঝতে পারলাম কিনা? বলো, যে কোনো কোশ্চেন তুমি আমাকে বলতে পারবে। বলো মাই জি বয়। স্যার। স্পর্শক ঢালটা যখন আমরা বের করেছি তখন কি এক্স ওয়াই এর মানটা বসিয়েছি? কোথায় বলো তো ওই যে স্পর্শকের ঢাল? জি স্যার। হ্যাঁ, ওইখানে এক্স ওয়াই বসানোর কথা, কিন্তু আমাদের যেহেতু এখানে শুধু এক্স আছে, তাই শুধু আমরা এক্স এর মানটা বসিয়েছি। বলো ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। ঠিক আছে মাই বয়, তাহলে 1 নাম্বার হয়ে গেল। এইবার আমরা করব হলো 2 নাম্বার। তুমি বললে আমি একটু বোর্ডটা ক্লিন করে শুরু করতে চাই মাই বয়। নো স্যার একটু একটু বাকি আচ্ছা, স্যার। ঠিক আছে। ওকে, নো প্রবলেম। ততক্ষণে যার লেখা হয়েছে সে একটু বলো যে ঢাকা এবং বাংলাদেশের লেটেস্ট খবরটা কি? বৃহস্পতিবার থেকে লকডাউন দিবে। স্যার 119 জন আজকে মারা গেছে করোনা। 119 জন, ভালো। এটা হচ্ছে সর্বোচ্চ, তাই না? জি স্যার। ভালো, খুব ভালো রে, খুব স্যার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? বলো
বলো মাইবয়। স্যার নর্মালি এখন কলেজের মানে কলেজে ডিফারেন্সিয়েশন পড়ার সময় একটা জিনিস বলা হচ্ছে লা হসপিটালস রুল, এটা কি স্যার আমরা পড়ছিলাম? ও ও ও ও ও, না 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 না, এটা তুমি পড়বে না, স্যার কারণ একটা এটা তোমার নতুন পড়ার নিউজ কথা না। এসেছে স্যার, বলো, বৃহস্পতিবারের বলো, লকডাউনটা আবার সামনে, কালকেই লকডাউন শুরু হবে বলছে। মানে এই যে মনে করো আসলে এই, আচ্ছা ঠিক আছে, আমরা আসলে আদার ব্যাপারই মাইবয়, আসলে আমরা জাহাজের খবর না নিয়ে বরং এটা নিয়ে কথা বলি। মন দিয়ে শোনো মাইবয়, এটা হচ্ছে ল হসপিটাল না, এটা উচ্চারণ হলো ল পিতাল। এটা উচ্চারণ হলো লা পিতাল, ল বা লা পিতাল, পিতাল, এই যে ল পিতাল। ঠিক আছে, আসলে তোমাদেরকে 2 লাইন গল্প শোনাই। ল পিতাল ছিলেন সুইজারল্যান্ডের একজন জমিদার পুত্র, জমিদার পুত্র। এবং যখন ক্যালকুলাসের রাইজিং সময়টা, সুইজারল্যান্ডে একটা বিখ্যাত ফ্যামিলি ছিল দ্য বার্নৌলি। আমি কি তোমাদের এই গল্পটা একটু শুনিয়েছিলাম বলো তো মাইবয়? স্যার বার্নৌলি জি না স্যার। আমি একটু বলেছিলাম না। শুনিয়েছি। আচ্ছা, বার্নৌলি কথা হয়তো জি, স্যার। বলতেও পারি। দ্য বার্নৌলি, দেখো নামের আগে দা, দা তার মানে হলো যে একটা পরিবারকে বোঝানো হচ্ছে। এই বার্নৌলিরা ছিলেন 3 ভাই, জোহান্স বার্নৌলি, জেমস বার্নৌলি, জ্যাকব বার্নৌলি। জোহান্স বার্নৌলি, জেমস বার্নৌলি অ্যান্ড জ্যাকব বার্নৌলি, এই 3 ভাইয়ের ফ্যামিলি থেকে আবার 24 ওয়ার্ল্ড ক্লাস ম্যাথমেটিশিয়ান জন্ম নিয়েছিলেন। এবং এনারা এত বেশি ব্রিলিয়েন্ট ছিলেন যে তুমি যখন বুয়েটে ভর্তি হবে দেখবে যে বুয়েটে মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে গেলে এই খালি বার্নৌলিদের কথা এত বেশি তোমাকে স্বীকার করতে হবে যে মানে শেষ নেই। তো এই বার্নৌলিরা মোটামুটি ক্যালকুলাসের পুরোটাই আবিষ্কার করেছিলেন, বাট পাবলিশ করেননি। আর এই বার্নৌলিদের কোনো এক ভাই ল পিতালকে প্রাইভেট পড়াতেন, যেহেতু জমিদার পুত্র ছিল তাকে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ানোর সময় একটা রুল আবিষ্কার করেছিলেন, একটা রুল আবিষ্কার করেছিলেন, তার স্টুডেন্টকে শিখিয়েছিলেন। পরবর্তীকালে লা পিতাল ক্যালকুলাসের উপরে যখন প্রথম টেক্সট বই লিখতে গেলেন, তখন তিনি তার টিচারকে চিঠি লিখেছিলেন যে আপনি যে আমাকে পড়ানোর সময় একটা রুল শিখিয়েছিলেন, আমি একটু সেটা আমার নামে এটা চালাতে চাই। আর তুমি বড় হয়ে জানবে যে বার্নৌলিদের এত বেশি আবিষ্কার যে একটা দুইটা মানুষকে দিয়ে দিলে বা স্টুডেন্টকে দিয়ে দিলে ওদের কিচ্ছু হবে না, বলছে ঠিক আছে তুমি এটা তোমার নামে চালাও। তো লপিতাল এটা তার টিচারের রুলটাকে তার নামে চালিয়ে দিলেন। এই চিঠিগুলো আবার অনেক কাল পরে আবিষ্কার করা হয়েছে, মানুষ তখন জানলো যে আসলে লপিতাল রুলটা লপিতালের নয়, এটা আসলে বার্নৌলিস রুল। তারপরেও সত্য তো প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটাকে মানুষ লপিতাল রুল নামেই জানে। এখন লপিতাল রুলটা আমাদের সিলেবাসে নেই। এটা মনে করি টিচাররা অনেক সময় স্টুডেন্টদেরকে আনন্দ দেওয়ার জন্য হয়তো কিছু অঙ্ক করে দেখান, এটা আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু আমরা করি। তো আমি তোমাদেরকে দেখাইনি। প্রথম কথা হলো যে এটা আমাদের সিলেবাসে নেই। দ্বিতীয় কথা হলো যে স্টুডেন্টদের এটার জন্য একটা কেন যেন একটা আগ্রহ তৈরি হয়। তখন অনেকেই লিমিটের অঙ্কগুলো লপিতাল দিয়ে করে দেয় আর আনন্দের সাথে 0 পায়। কারণ এটা দিয়ে তুমি ইন্টিগ্রেট করতে পারবে না। তবে তুমি শেখার জন্য একটু করতে পারো, শিখতে পারো। আর এখন তোমাদের বর্তমানে যে অবস্থা, তাতে করে লপিতাল রুলের 2-4 টা অঙ্ক তোমাকে আমি করে দেখাতে পারবো। কারণ হলো যে তুমি ডিফারেন্সিয়েশন প্রায় সবগুলো টেকনিক মোটামুটি শেষ করেছো। তাহলে আম তুমি ভালো কথাই বলেছো। লপিতাল এটা এখন তোমাদের এই লপিতাল রুলটা অনেক ডিটেইল। তো ইন্টারমিডিয়েট যেটুকু দরকার মানে তুমি বুঝতে পারবে সেটা তোমরা এখন বোঝার মতো যোগ্যতা তোমাদের তৈরি হয়েছে। তোমরা কি 2-1 টা অঙ্ক দেখতে চাও লপিতাল রুল দিয়ে? জি জি স্যার। স্যার। আচ্ছা, প্লিজ তাহলে স্যার দেখালে স্যার তাহলে সুবিধা তাহলে হয়। হ্যাঁ, হ্যাঁ। না সুবিধা না, সুবিধা না। আনন্দ পাবে, সুবিধা না। কারণ তোমার এটার দরকার নেই মাইবা। সুবিধা না এটা। তুমি বলবে যে আমার ভালো লাগবে। তো ভালো লাগার জন্য আমি দেখাচ্ছি। তাহলে এই 1 নাম্বার পরে আমি আবার 2 নাম্বার শুরু করব। মাঝখান থেকে চলো আমি তোমাদের 2-1 টা অঙ্ক লপিতাল রুল দিয়ে করে দিই। তো এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই। এবং তুমি ভুলেও এই মেথড দিয়ে অঙ্ক করবে না। স্যার, তাহলে কিন্তু লিমিটের ম্যাথ গুলো এই বলো। রুল দিয়ে করা যাবে না কেন? তাহলে এই এতক্ষণ ধরে তোমাকে কিন্তু আমি সেই কথাটাই বুঝিয়েছি যে নিয়মটা তোমার সিলেবাসে থাকবে না, সেই মেথড তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এটা নিয়ম। এখন বলতে পারো যে কেন নেই সেটা তোমাকে বলি। তোমার নাম বলো প্রথমে। আসো আমরা একটু কথা হলো বুঝিয়ে বলি। আমি সবকিছু একটু বুঝিয়ে বলতে চাই। বলো। স্যার তুবা।
আচ্ছা টুম্পা, তোমার কাছে কি শিং মাছের ঝোল দিয়ে ভাত ভালো লাগে? নাকি এই মনে করো তোমাকে যদি কোনো একদিন দুপুরে খাওয়ার সময় তোমার মম বলে যে আজকে চলো বাইরে থেকে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসি অথবা KFC চিকেন নিয়ে আসি অথবা এরকম রিচ কোনো ফুড নিয়ে আসি, তোমার কোনটা পছন্দ হয়? বা লেস স্যার আমি চিপস বা ভেবেছি হয়তো কোনো কারণে হয়তো সেজন্য। না, না তুমি বলো না, একটু গল্প করি, বলো। স্যার কোশ্চেনটা কি করেছেন? আমি ওটা শুনতে পারিনি। আর মজার আচ্ছা মজার সবাই শোনো। খাবার KFC চিকেন ফ্রাই এগুলো। হ্যাঁ, মানে বলছি তোমাকে KFC তোমার মা চিকেন যদি স্যার সবচেয়ে ভালো হ্যাঁ, লাগছে। হ্যাঁ, আমি উত্তর পেয়েছি। হ্যাঁ, বাস শেষ। তাহলে আর আমরা রিপিট না করি। তো আসলে তোমাদের যে বয়সটা বা আমার ছেলেকেও যদি বলি, ও আমার প্রতিদিন ৩ বেলা আমার মেয়ে বা ছেলে শুধু চিকেন দিয়ে ভাত খেতে চায়। একদিন মাছ দিয়ে ভাত হলে মানে বাসায় যুদ্ধ লেগে যায়। এবং সেই ভাতের বেশিরভাগ অংশই রেখে দেয়। আমার মেয়ে বিশেষ করে। সে একেবারেই মাছ পছন্দ করে না। তো যাই হোক, এবং শাক দিয়ে ভাত নিলে এই জাস্ট এইটুকু শাক নেয়, ২ টা হয়তো ২ টা শাক নেয়। তাও আবার অর্ধেক আমাকে দিয়ে দেয়। তো যাই হোক পাইবো, এটা অনেক চেষ্টা করছি। তো আসলে বাচ্চাদের এটাই নিয়ম বা তোমাদের বয়সে এটাই নিয়ম যে তোমরা মুখরোচক খাবারগুলোই পছন্দ করবে। কিন্তু যেটা ভালো বা যেটা তোমার দরকার আসলে দরকার সেটার চেয়ে যেটা অদরকার সেটা তোমার ভালো লাগবে। এটা আমাদের বেলায়ও তাই ছিল। আমরা বাইরের খাবারই বেশি পছন্দ করতাম। বাড়ির ভালো খাবার পছন্দ করতাম না। এখন লপিতাল রুল হলো এমন একটা মুখরোচক ব্যাপার, যদি তোমাদেরকে একবার শেখানো হয় বা ইন্টারমিডিয়েট দেওয়া হয় তাহলে কেউ আর লিমিটেড অঙ্কগুলো আমরা যেভাবে তোমাদের বিশ্লেষণ করে, তোমার মনে আছে কিনা যদি কারো মনে থাকে একটু বলো, যে আমরা ৭টা ৮টা গ্রুপ করে প্রত্যেকটা গ্রুপের আলাদা ভাবে বৈশিষ্ট্য বর্ণনা করেছি, তাদেরকে কিভাবে সে অনির্ণ আকারগুলো কাটাতে হবে অ্যানালাইটিক্যালি বিশ্লেষণ করে কিভাবে ক্যালকুলেশন করে আমরা একেকটা গ্রুপের অঙ্কগুলো একেকভাবে আমরা সে অনির্ণ আকার থেকে বাঁচার চেষ্টা করেছি। তোমাদের কি মনে আছে মাই বয়? জি স্যার স্যার মনে আছে। জি স্যার। জি স্যার। এখন এগুলো হচ্ছে সেই শিং মাছের ঝোল দিয়ে ভাতের মতো, যা তোমাকে গঠন করবে, যা তোমাকে সঠিক পুষ্টিটা দেবে, যাকে তোমাকে ক্ষতিতে ফেলবে না। আর লপিটাল রুল ইন্টারমিডিয়েটে একজন স্টুডেন্টদের কাছে হলো সেই মুখরোচক খাবার যা আসলে তোমাকে ক্ষতি করবে। এখন বলতে পারো ছাত্র, বড় হয়ে আমি কেন খাবো? বড় হয়ে গেলে লপিতাল পড়বো? কারণ হলো যে লেভেলে যেটা দরকার, খাবারে তুমি দেখবা যে একই লেভেলে একেক খাবার দরকার। তো এই লেভেলে তোমাদের এনালাইসিস শেখার দরকার, এই বিশ্লেষণগুলো, এই ক্যালকুলেশন গুলো শেখার দরকার। এগুলো তুমি যখন একবার শিখে যাবে, শেখার পরে যেমন তুমি দেখো মাই বয়, আমার সাথে একমত হবে যে ছোটবেলায় কিন্তু তুমি দেখবে তোমার বাবা-মা তোমাকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে দেয় না। খেয়াল করে দেখো। বা জি টিচাররা তোমাকে স্যার। কিন্তু জি ক্যালকুলেটর স্যার। দেয় না। কেন দেয় না? এখন দিলে তো খুব দ্রুত তুমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারো। কেন দেয় না মাই বয়? এটা একটা কারণ আছে। কারণ তুমি তাহলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই যে এই বিশ্লেষণগুলো, এই স্টেপ গুলো, সেই গাউসিয়ান মেথড আ আ বা বিভিন্ন রকম যে মেথড গুলো আছে তুমি সেটা জানবে না কোনদিন। তুমি কি জানো চায়নাতে এখনো, আচ্ছা আমি একটু গল্পটা করেই ফেলি। আমি সবকিছু মিলে আবার ফাইনাল উত্তর দিচ্ছি। তোমরা কি তোমাদের 9-10 বইতে শেষের দিকে লগ টেবিল, সাইন টেবিল, কস টেবিল এগুলো কি ছিল? না স্যার। আচ্ছা। আমাদের ছিল। আমাদের সময় এই সায়েন্টিফিক ক্যালকুলাস ছিল না। তখন আমরা এই টেবিল দেখে sin 30 ডিগ্রি এরকম চার্ট দেখে বের করতাম হাফ, sin 45 এরকম। লগ 2 এর ভ্যালু কত? 2.1 এর ভ্যালু কত? 2.2 এর ভ্যালু কত? আমরা চার্ট দেখে বের করতাম। তুমি কি জানো চায়নাতে এখনো এগুলো হাই স্কুলে এগুলো মুখস্থ করানো হয়? না স্যার। না স্যার। ওরা কি আমাদের চেয়ে উন্নত নাকি অনুন্নত? উন্নত। আমাদের থেকে উন্নত। অনেক উন্নত ওরা। এটা সেটাই বলছি মাইময়, যে কিছু ক্লাসিক ব্যাপার আছে যেগুলো একটা বয়সে তোমাকে শেখানো হবে। কিন্তু একটা সময় বড় হয়ে কিন্তু যেমন মনে করো আমি আমার স্টুডেন্ট লাইফ শেষ করেছি উইদাউট ক্যালকুলেটর। এটা হয়তো অনেকেই জানে, গল্প আছে এগুলো নিয়ে। কিন্তু এখন কিন্তু আমি নরমাল একটা যোগ করতে ক্যালকুলেটর ধরি আবার। মানে আমি এখন বলতে চাচ্ছি যে স্টুডেন্ট লাইফে যারা শিক্ষা নিয়ে গবেষণা করেন তারা এরকম স্টুডেন্টদের মানসিক বিকাশের জন্য বিভিন্ন রকম সিস্টেম গুলো তৈরি করে সিলেবাস তৈরি করেন। আমি ১ম এই স্বীকার করি যে আমাদের সিলেবাসে সবকিছুই তোমাদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে তা নয়। বাট কিছু অংশ যেমন লপিতাল অংশ বা আরো অনেক পার্ট গুলো বা ক্যালকুলেটর ১ম এই ব্যবহার করতে না দেওয়া, এই বিষয়গুলো সুন্দর করে প্ল্যান করেই করা হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখে। যে লপিতাল যদি তোমাকে ১ম এই শেখানো হয়, ২ টো কারণে শেখানো হবে না। নাম্বার 1 লপিতাল করতে ডিফারেন্সিয়েশন লাগে।
খেয়াল করো মাই বয়। আর ডিফারেন্সিয়েশনের শুরুটা হয় কি দিয়ে বলো তো মাই বয়? লিমিট দিয়ে। তাহলে আমরা ইন্টারমিডিয়েটে তোমাকে আমি প্রথমে লপিটাল শেখাতে পারবো না। আমার যুক্তিটা বুঝতে পেরেছো? নাম্বার 1 বলো ১ নম্বর জি যুক্তি স্যার। বুঝতে পেরেছো মাই বয়? জি স্যার। যে আমি দেখাবো তোমাকে, এখন দেখাবো যে লপিটাল করতে গিয়ে ডিফারেন্সিয়েশন লাগে। তাহলে আমি প্রথমেই তোমাকে লিমিট করাতে নিশ্চয়ই আমি লপিটাল দিয়ে করাতে পারবো না। কারণ ডিফারেন্সিয়েশনের চাবি হলো লিমিট। আচ্ছা, নাম্বার 2 হলো যে আমরা নৈতিক কারণে তোমাকে ইন্টারমিডিয়েট লপিটাল শেখাই না। কারণ হলো লপিটাল হলো চিপস, জুস, মুখরোচক খাবার। আর আমরা যেটা করিয়েছি সেটা একটু হয়তো খেতে তোমার ভালো লাগছে না, বা তোমার কাছে প্যাচপ্যাচে মনে হচ্ছে এগুলা কি আমার মানে আকর্ষণীয় খাবারগুলো রেখে আমি এগুলো খাচ্ছি। কিন্তু আসলে এটাই হলো আসল আসল খাবার তোমার জন্য। তুমি অনেক রকম অ্যানালাইসিস শিখছো, সেটা তুমি আস্তে, আস্তে তুমি যখন বড় হবে বুঝতে পারবে। আজকে আমাদের যে স্টুডেন্টের দেখা হয়েছিল, তো অবশ্যই এটা নিয়ে কথা হয়নি। অনেক সময় কথা হয়। তারা এগুলা নিয়ে স্বীকার করে সেই স্টুডেন্ট লাইফ এর সেই ব্যাপারগুলো সারা জীবন কিভাবে তাদেরকে সাহায্য করছে, এগুলো তারা আবার স্মৃতিচারণ করে। তো তোমরাও দেখবে যে এই ব্যাপারগুলো আস্তে, আস্তে বুঝতে পারবে। তাহলে মাইবে ২ টো কারণ। আমি এখন করে দেখাই। ১ম কারণটা তুমি বুঝতে পারবে যে লপিটাল করতে ডিফারেন্সিয়েশন লাগে, তাই আমরা ১ম এ করতে পারি না। নাম্বার ২ হলো নৈতিক কারণ, যেটা আমরা আসলে করালে তুমি আর বিশ্লেষণ শিখবে না, যেটা তোমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট। আশা করি তুমি বুঝতে পেরেছো আমার কথাটা। এইবার আনন্দের জন্য আমরা তাহলে ২-১ টা অঙ্ক তোমাদেরকে করে দেখাই। এখন ভালো লাগবে। কারণ তুমি এখন ডিফারেন্সিয়েশন শিখছো। চলো। মনে করো আমরা এই অঙ্কটাই নেই। ২২ নম্বর অঙ্কটা, মাই ডিয়ার স্টুডেন্টস, লিমিটের অঙ্ক ২২ নম্বর। লিমিট আ x টেন্ডস টু 0, 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার। আচ্ছা মাই বয়, যদি আমরা সরাসরি লিমিটটা বসাই তাহলে cos 0 মানে কত বলো তো মাই বয়? cos 7 into 0 মানে cos 0 মানে কত বলো? 1। 1 minus 1 কত বলো মাই বয়? বলো, কথা বলো। 0 0 0। আর নিচে x এ 0 বসালে কত হবে? 0। তো 0/0 ফর্ম। অর্থাৎ কোন ফর্ম মনে আছে? এটা একটা অনির্ণয় আকার। তাহলে আমরা x এর ভ্যালু সরাসরি বসাতে পারবো না। পারবো কি? না স্যার। না স্যার। আমরা 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 আমাদের ফরমাল ক্লাসে এটা কিভাবে করেছিলাম সেটা হয়তো তোমাদের মনে আছে, বা কেউ একটু ভুলে যেতে পারো, সেটা আলাদা কথা। কিন্তু লপিটাল রুলটা কি দেখো। লপিটাল রুল হলো যখন এরকম অনির্ণয় আকার হবে তখন আমরা উপরে নিচে ডিফারেন্সিয়েশন করব। খেয়াল করো মাই বয়, ডিফারেন্সিয়েশন করবো। হলো 1 এর ডেরিভেটিভ হলো 0, আর এখানে হলো তোমার কত হবে বলো মাই বয়? প্লাস 7 7x sin 7x 7x, আর এখানে হবে তোমার 6x। তাহলে দেখো কি থাকে, এখানে তোমার থাকে হলো লিমিট x টেন্ডস টু 0, 7 sin 7x ডিভাইডেড বাই 6x। এখন যদি আমি x এর ভ্যালু বসাই তাহলে দেখো তুমি কি পাবে? sin 7 into 0 মানে sin 0 মানে 0, আর নিচে 0। তাহলে আবার কোন ফর্ম আসলো বলো তো মাই বয়? আবার কোন ফর্ম আসলো বলো? অনির্ণীয়। অনির্ণয় ফর্ম অনির্ণয়। তাহলে তুমি এবার আবার ডিফারেন্সিয়েশন করো। তাহলে এবার উপরে হবে তোমার 49, এই হলো তোমার cos 7x, আর নিচে হলো তোমার 6। এই হলো তোমার লিমিট x টেন্ডস টু 0। এখন x এর ভ্যালু আবার মনে মনে 0 বসাও। cos 0 ভ্যালু কত বলো? বলো ভাই বল। স্যার 1 1। তাহলে এই হলো 49/6। অঙ্ক শেষ। বলো ভাই বল, ঠিক আছে? স্যার রোজটা অনেক মজার। জি স্যার হ্যাঁ জি হ্যাঁ, স্যার। বললাম যেটা আনন্দের জন্য। তুমি খেয়াল করে দেখো, তোমার এক বন্ধু বলছিল যে সুবিধা হয়, আমি তখন তার কথাটা কারেকশন করে দিয়ে বলছি সুবিধা না, এটা তুমি আনন্দের জন্য করবে। আনন্দের জন্য করবে। এমসিকিউ এর যখন ক্ষেত্রে জিনিস করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। যদি এমসিকিউ এর ক্ষেত্রে তুমি করতে চাও সেটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না, কারণ এমসিকিউ তুমি কিভাবে করেছো জানবে না। কাজে তুমি এমসিকিউ এর কোনো অঙ্ক চাইলে তুমি এটাতে করতে পারবে। স্যার আমার কলেজে তো স্যার করাইছে স্যার, আমি ভাবতেছিলাম যে এত সহজ রুলটা স্যার কেন করায় নাই। পরে কি এটা বুঝতে পারছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কনফিউজড হয়ে গেছে। আমার স্যার প্ল্যান করছে যে উনি এটা শিখাবে, এটা শিখার পর যে যে ডিফারেন্সিয়েশনের পার্টটা ওই অঙ্ক ধরে ধরে ডিফারেন্সিয়েশন শিখাই দিবে, শেষ হয়ে যাবে যাতে একই সাথে লিমিট এন্ড ডিফারেন্সিয়েশন। এই প্ল্যান করছে, ম্যাক্সিমাম মানুষ কনফিউজড হয়ে গেছে। তো তাই স্যার আমি আপনার কাছে জিজ্ঞেস করে ক্লিয়ার করে নিলাম যে কি করতে হবে। মাই বয়, আমি অন্য কোনো টিচার দিয়ে আমি নামও হ্যাঁ। জানতে চাই না, তোমার কলেজের নামও জি। জানবো না।
কিন্তু তুমি বলো মাইবা, এটা কি রাইট ওয়ে যে লিমিটের মধ্য দিয়ে এইটা দিয়ে আমি ডিফারেন্সিয়েশন শেখাতে পারবো তোমাকে? না স্যার, রাইট ওয়ে না স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক মাইবা, তাহলে এটা আমি আবারও বলি মাই স্টুডেন্টস, আনন্দের জন্য তুমি এটা যেহেতু এখন ডিফারেন্সিয়েশন ভালো মতো শিখেছো, তুমি তো আনন্দের জন্য প্রত্যেকটা অঙ্ক যদি তুমি এভাবে করে ট্রাই করো, এখন আর কেউ তোমাকে বাধা দেবে না, বা আমিও তোমাকে এটা বলবো না যে নৈতিকভাবে ঠিক নয়। কারণ তুমি এখন তোমার প্রপার পুষ্টিটা হয়েছে, তোমার গঠনটা হয়েছে। তুমি শিং মাছের ঝোল টোল দিয়ে শাকসবজি ভাত টাত খেয়ে তুমি বড় হয়েছো। এখন হালকা মাঝে মাঝে একটু চিপস টিপস খেতে পারো, যদিও খাওয়া উচিত না, তবে খেতে পারো। আমার মেয়ে খুব রাগ করছে। ওকে মাই বয়, করে দেখো। হ্যাঁ, তারপরে তুমি দেখো কোনো কোনো অঙ্ক একটু প্রবলেম হতে পারে, কারণ এটি একমাত্র ওয়ে না। লপিটাল রুল অনেকগুলো ফর্ম আছে, তবে এটাই ম্যাক্সিমাম অঙ্ক আমার ইন্টারমিডিয়েট সবগুলো অঙ্ক প্রায় এটা দিয়ে হয়ে যাবে। জাস্ট আমরা উপরে নিচে ডিফারেন্সিয়েশন করতে থাকবো, এটা করতে 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 একটা সময় যখন এরকম ফর্ম আসবে তখন তোমার অঙ্কটা শেষ হয়ে যাবে। ওকে মাই বয়, তাহলে এরকম করে আনন্দের জন্য তুমি জানতে চাইবে। আর যদি তুমি এরকম তুমি প্যারালেল আর অনেক কিছু জানতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেলে তুমি একটু খবর রেখো। আমি এখানে মাঝে মাঝেই এই যে তোমাদের এরকম চাহিদার উপর ভিত্তি করে যেগুলো থাকা উচিত ছিল অথবা নেই কিন্তু থাকা উচিত ছিল, বা রিলেটেড কিছু টপিক যেটা তুমি বুঝতে পারবে বাট সিলেবাসে নেই, বা আমরা অনেক সময়ের জন্য হয়তো আমাদের ফর্মাল ক্লাস করাতে পারি না। তো এরকম অনেক টপিক কিন্তু আমার ইউটিউব চ্যানেল তুমি পাবে, এবং আমি কিন্তু দিচ্ছি এখনো। এখন অবশ্য স্থিতিবিদ্যা দিচ্ছি। এটা অনেক গ্রামের স্টুডেন্টরা রিকোয়েস্ট করেছিল, স্থিতিবিদ্যা খুব কঠিন লাগে, তো তাদের জন্য দিচ্ছি। তো এরকম অনেক কিছু আমি দেব। অর্থাৎ তোমাদের এখানে আমি একটা লেভেলে পড়াবো, আর ওইখানে আমরা একটু সীমাহীনভাবে যেকোনো টপিক আমি সিলেক্ট করতে পারবো। ওকে মাই বয়, আর কোনো কথা আছে? বলো। স্যার এখানে লিমিট এক্স ট্রান্স টু এটা কি পড়া হয়? কোনটা বল, আবার বলো বাবু, আবার বলো। লিমিট এক্স ট্রান্স টু বলবো না কি বলবো, এটা কিভাবে পড়া হয়? ও, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি কে রে বাবু? তুমি কি আমার কাছে প্রথম ভর্তি হয়েছো, নতুন ভর্তি হয়েছো? স্যার আজকে ফার্স্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম কি বলো আমাকে একটু। শরীফুল হক। তরিকুল হক, আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাই বয়। আমি তোমাকে এটা রিকোয়েস্ট করব যে তুমি অবশ্যই এক্সটেন্ডস টু, তুমি অবশ্যই যখন আমার নিউ ফার্স্ট ইয়ার শুরু হবে, তোমাদের সবাইকে জানিয়ে রাখি, আমরা কিন্তু নিউ ফার্স্ট ইয়ার অর্থাৎ যারা এবার এসএসসি পরীক্ষা দেবার কথা ছিল তাদেরকে ভর্তি শুরু করে দিয়েছি। আগস্টের 5 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আগস্টের 5 তারিখ, এটা হলো তোমার বৃহস্পতিবারের দিন দিয়েছি যেন কয়টায়, সম্ভবত 6টায় বা এরকম, মনির ভাইয়া জানে। আর দিয়েছে হলো শুক্রবারে, বৃহস্পতিবার শুক্রবার বা বৃহস্পতি শনিবার দিয়েছি। তো তোমাদের পরিচিত ভাই বোন আত্মীয় স্বজন তারা আছে তাদেরকে খবরটা দিও, কারণ এখন অনেকে খবর টবর জানে না। এটা একটু আকাশে বাতাসে ছড়িয়ে দিও, তারা যেন ওটাতে ভর্তি হয়। আর তুমি তরিকুল, তোমাকে কিন্তু অবশ্যই এই কোর্স গুলো করতে হবে, নাহলে তুমি কিন্তু সামনে ডিফারেন্সিয়েশন পারবে না মাই বয়। এটা তুমি কিন্তু ওই মনির ভাইয়ের সাথে যোগাযোগ করে তখন ওই ব্যাচ গুলোতে তুমি 2-1 মাসের জন্য ভর্তি হয়ে এই ক্যালকুলাস পার্ট গুলো করে নিতে হবে, কেমন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আর আমি যদি এর মধ্যে ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো দিয়ে দেই তাহলে তো হয়েই গেল, ওখানে দেখবে তুমি। ঠিক আছে, স্যার তবে ইউটিউব আমার চ্যানেল। একটু সময় লাগে। হ্যাঁ, এই যে লজিক্যাল বিলিফ, লজিক্যাল বিলিফ তুমি সার্চ করবে, লজিক্যাল বিলিফ। ঠিক আছে, ওইখানে ফাংশন। ও আরেকটা কথা মাইবা, আমরা যারা রেগুলার স্টুডেন্ট তোমরা কিন্তু জানো যে ফাংশন কিন্তু তোমাদের সিলেবাসে নেই। আহ, এটা পরে তোমরা পড়বে কি পড়বে না, সেটা কি ডিসিশন হয় সেটা পরের ব্যাপার। কিন্তু আমি মনে করি যে আমার ইউটিউব চ্যানেল থেকে ফাংশনের শেষ সিরিয়ালটা তোমাদের শেষ করা উচিত। আর যদি আমরা করি পরে অঙ্ক করব, বা করলে আবার করব, কিন্তু আমার মনে হয় সেখানে খুব ডিটেইল আমি থিওরি পড়িয়েছি, তোমাদের সেই থিওরি গুলো পড়া উচিত। ফাংশন হলো ম্যাথমেটিক্স এর অক্সিজেন, তুমি একটু পড়বে এগুলা, দেখবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে মাই বয়, আমি কি একটু সামনে এগাতে পারি? জি বলো। স্যার। জি স্যার। জি স্যার। আমাদের মনে হয় আরো 2-1 জন নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে এই ব্যাচটাতে। তরিকুল একজন, আরেকজন কে ভর্তি হয়েছে বলো তো? জি স্যার, আমি আব্দুল মজিদ। হ্যাঁ, আব্দুল মজিদ। আব্দুল মজিদ, তুমি কোথায় বাড়ি তোমার? স্যার আমার বাসা ঢাকায়, আচ্ছা আচ্ছা আর আচ্ছা, দেশের ঠিক বাড়ি আছে। দেশের বাড়ি কক্সবাজার। আচ্ছা ঠিক আছে, কক্সবাজার, গুড, ফাইন।
আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমাদের এই ব্যাচের আজকে কয় নাম্বার ক্লাস? আমাদের ক্লাস সংখ্যা নিয়ে বোধহয় একটু বোধহয় গোলমাল হয়েছিল। আজকে কয় নাম্বার হবে বলো তো মাই বয়? হচ্ছে ক্লাস 8 9 এর আচ্ছা, আচ্ছা ঠিক আছে তো সবাই একমত? আজকে ক্লাস 8 জি স্যার আজকে ক্লাস আচ্ছা। 8। ওকে ফাইন। আর আমাদের এই ক্লাসটাতে আমাদের মান্থ 10 এর জন্য আমাদের এনরোলমেন্ট এর লাস্ট ডেট বলে দিয়েছিলাম 25 তারিখ। কিন্তু আমাদের যে গোলমাল হয়েছে আমরা এখনো বোধহয় রিমুভ করিনি। তো তোমরা একটু যারা এখনো এনরোলমেন্ট কমপ্লিট করোনি মান্থ 10 এর জন্য তারা কিন্তু অবশ্যই কালকের মধ্যে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করে এনরোলমেন্ট করবে। আমরা হয়তো কালকের দিন পরেই হয়তো রিমুভ করে দেব। ঠিক আছে? একটু ব্যাপারটা খেয়াল করো। আমি বোধহয় তোমাদের মেসেজ দিয়েছিলাম ইয়েতে না, এই ফেসবুক গ্রুপে দিয়েছিলাম। মানে তোমাদের বোধহয় বলতে এবার সুযোগ পাইনি, তাই না? হ্যাঁ, জি স্যার, আপনি একটা পোস্ট হুম, দিয়েছিলেন। ওকে। হ্যাঁ। ওকে মাই বয়, সবাই একটু সিনসিয়ারলি ব্যাপারটা হ্যান্ডেল করো। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক করাই, তোমাদের সুন্দর অঙ্ক। স্যার এরকম তোমাদের বলো। স্যার আমাদের সাথে যারা এই 22 ব্যাচের স্যার সেকেন্ড ইয়ারের ব্যাচ শুরু হবে স্যার, সেখানে ভর্তি হওয়া যাবে? অবশ্যই হওয়া যাবে মাই বয়। তোমার কাজই তো পড়ানো। যে কেউ ভর্তি হতে পারবে। আগে নটরডেম স্টুডেন্ট ভর্তি হতে পারতো না, এখন তারাও ভর্তি হতে পারবে। কারণ এখন যেহেতু আমি অফিসিয়ালি নটরডেমে নেই, আমি লিভ নিয়েছি। ৪ বছর অন্তত তারা পড়তে পারবে। পরে দেখা যাবে। যে কেউ অবশ্যই স্যার পড়তে পারবে সেকেন্ডারি স্যার কোর্স। ব্যাচ কবে শুরু হবে স্যার? আমাদের হলো তোমার এখন ডিফারেন্সিয়েশন শেষ করব, তারপর তোমার মনে করি ইন্টিগ্রেশন শেষ করব, তারপরে 3.5 থেকে 3.67 শেষ করব, স্যার সার্কেল শেষ করব শুরুর তারপরে। দিকে যে হ্যাঁ। ব্যাচগুলো শুরু হয়েছিল স্যার, হুম। ও আচ্ছা, শুরুর দিকে যে ব্যাচ শুরু হয়েছিল ওদের হয়তোবা আর ১ মাস পরেই আল্লাহর মতে শুরু হয়ে যাবে। ১ মাস থেকে ১.৫ মাস পরে শুরু হবে। ঠিক আছে? হ্যাঁ? স্যার আরেকবার একটু বলবেন? মানে ওদের ১ থেকে ২ মাসের মধ্যেই শুরু হবে ওদের। ওকে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মানে এইবার স্যার দেখো ২ নম্বর। এইচএসসি বল। 2023 ব্যাচ যারা তাদের আমি খুব কনফিউজড হয়ে যাই। এখন কাউকে চিনি না তো কোন ব্যাচের কথা বলতেছো আবার? না, না। ২০২৩ এ যারা এইচএসসি দেবে অথবা যারা এবার এসএসসি দেবে ওদের ক্লাস শুরু হবে আগস্টের ১ তারিখ ৫ তারিখ থেকে। আর তোমার বন্ধু জিজ্ঞেস করেছিল তোমাদের সাথে তোমরা যারা তাদের সেকেন্ড ইয়ার কবে শুরু হবে? তো যারা ১ম থেকে শুরু করেছিল আমার ১ম ব্যাচটা ওদের এই ২ মাসের মধ্যেই সেকেন্ড ইয়ার শুরু হবে। তো আমাদের ভেক্টর কি সিলেবাসে নেই? ভেক্টর চ্যাপ্টারটা ভেক্টর নেই। না, ভেক্টর নেই। ভেক্টর নেই তোমাদের। হ্যাঁ, ঠিক আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার ২ নম্বর অঙ্কটা দেখো। ২ নাম্বার দেখাও যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax পরাবৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ এত। আচ্ছা, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দেব। তাহলে দেখো y স্কয়ার এটি ডিফারেন্সিয়েশন করলে হবে 2y dy dx, এই হলো 4a। তাহলে dy dx এই হলো 4a ডিভাইডেড বাই 2y, তাহলে 2a ডিভাইডেড বাই y। তাহলে এখন তুমি লেখো সুতরাং x1, y1 বিন্দুতে অঙ্কিত অঙ্কিত স্পর্শকের ঢাল, খেয়াল করো মাই বয়, স্পর্শকের ঢাল m এই হলো dy dx at the point x1, y1। আচ্ছা, তাহলে মাই স্টুডেন্টস এখন তুমি এখানে মান বসাও। তাহলে 2a y এর জায়গায় হলো y1। এবার তুমি লেখো সুতরাং x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ সমীকরণ এই দেখো y মাইনাস y1 ইজ ইকুয়াল টু, এখানে m হলো 2a ডিভাইডেড বাই y1 ইন্টু x মাইনাস x1। আচ্ছা, ঠিক আছে মাই বয়, এবার y1 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে হবে y1 মাইনাস y1 স্কোয়ার 2a ইন্টু x মাইনাস x1। খেয়াল করো মাই বয়। আচ্ছা মাই বয়, এবার ছোট্ট একটা বিষয় তোমাকে বলি।
সেটা হলো সেটা হলো তুমি বলো এই বিন্দুটা কার উপরে আছে বলো তো? এই বক্ররেখার উপরে আছে না? বলো, জি স্যার। কথা বলো জি ভাই। স্যার। তাহলে এই বিন্দু দ্বারা এই সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। স্যার সিদ্ধ হবে। হ্যাঁ, তাহলে তাহলে আমি লিখতে পারবো, তাহলে দেখো এখানে তুমি দেখো y1, তাহলে y1 স্কয়ার আসলে কার সমান হবে বলো তো মাই বয়? এই y1 স্কয়ার কার সমান হবে? বলো, y1 স্কয়ার 4ax। হবে 4ax1 এর সমান 2ax minus 2ax1। আমি এখানে লিখবো যেহেতু x1 y1 বিন্দুটি বিন্দুটি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এর উপর উপর একটি একটি বিন্দু। বলো ক্লিয়ার মাই বয়? বলো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো y1 এটা ওদিকে নিয়ে যাও, 2ax minus 2ax1 plus 4ax1। তাহলে এইখানে তোমার হবে হলো এই যে 2ax plus 2ax1। তাহলে এখানে হবে 2a কমন নিলে x plus x1। তাহলে এখানে y1। বলো ক্লিয়ার মাই বয়? বলো পরিষ্কার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন একটা কথা বললে তুমি বিশ্বাস করবে কিনা জানি না মাই স্টুডেন্টস, বিশ্বাস করো মাই বয়, এইখান থেকে 2 থেকে দেখো 2 নাম্বারটা শুধুমাত্র একটু ব্যতিক্রম। এই যে y1 এর যে মানটা বসালাম এটুকু শুধু ব্যতিক্রম। বাকি 3 থেকে শুরু করে এখানে 13 পর্যন্ত বিশ্বাস করো মাই বয়, যদি শুধু তুমি ডিফারেন্সিয়েশন করে dy dx পর্যন্ত বের করতে পারো তাহলে প্রত্যেকটা অঙ্ক তুমি করতে পারবে। তবে 2-1টা প্রবলেম ক্যালকুলেশন হতে পারে, সেটা আলাদা কথা, আমি তোমাকে সাহায্য করব। তাহলে মাইবা আমি আজকে একটু বেশি করে হোমওয়ার্ক দেবো তোমাকে, 3 থেকে 13 এই 10টা অঙ্ক তোমাকে করে আসতে হবে। তবে তুমি কখনো গাইড বই সাহায্য নেবে না, অন্য কোনো কারো সাহায্য নেবে না। না পারলে আমি তোমাকে সাহায্য করব। আর অনলাইন ক্লাসে আমরা প্রচুর অঙ্ক করে দেওয়ার সুযোগ পাচ্ছি। হয়তো একটু ডিলে হচ্ছে, কিন্তু এটা ডিলে আমরা বলবো না, কারণ আমাদের হাতে সময় আছে। তোমরা একটু আস্তে আস্তে সুন্দর করে শেখো, এটা কাজে লাগবে তোমাদের। তাড়াহুড়ো করার কোনো কাজের কথা নয়। মাই বয়, আমি কি একটু আশা সরেন করতে না। পারি 10টা অঙ্ক? হ্যাঁ, সরবো। বলো তাহলে এই 10টা অঙ্ক আমরা করব। স্যার। স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কালকে আগামী ক্লাসে প্রবলেম গুলো শুনে বাকি অঙ্কগুলো করে দিয়ে আমরা এই চ্যাপ্টার শেষ করব। ওকে, ভালো থেকো সবাই। দেখা হয়েছে সবার? আর সবাই একটু কালকের মধ্যে এনরোলমেন্ট কমপ্লিট করো, যারা যারা আনন্দের সাথে মান্থ 10 কমপ্লিট করতে চাও। আর এটা মাথায় রেখো, মনে যেন কষ্ট না থাকে যে অন্য ব্যাচ গুলো ওরা একটু আগে আছে আমরা পিছে, কারণ ইয়েদের এখন শুরু হবে। আমার প্রথম ব্যাচটা কিন্তু ওরা মান্থ 14 চলছে, আর তোমাদের মাত্র মান্থ 10 শুরু হবে। এই বাস্তবতাটা একটু দয়া করে বোঝো। সেই তুলনায় তোমরা অনেকখানি এগিয়ে আছো, তুলনামূলকভাবে তোমরা ওদের চেয়ে এগিয়ে আছো। স্যার এই স্যার ব্যাচে ম্যাথ কোন থেকে কোন চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে? আবার বলো। আর এই ব্যাচে কোন কোন চ্যাপ্টার পড়ানো হয়েছে? আচ্ছা, ম্যাট্রিক্স নির্ণায়ক, তারপরে সরলরেখার 3.1 থেকে 3.4, তারপর ট্রিগোনোমেট্রি 6.1 থেকে 7.6 পর্যন্ত, আর ক্যালকুলাস হলো এই যে আমরা 9.1 থেকে 9.8 চলছে। স্যার এইটার পরে কি স্যার যোগজীকরণ শুরু হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যৌগীকরণ শুরু হবে মাই বয়। এটা জি পরে 9.9 শেষ করে 9.9 শেষ করে যৌগজীকরণ। ঠিক আছে, হ্যাঁ? জি স্যার। ওকে, তাহলে আমি কি এবার লিভ নিতে পারি মাই ডিয়ার স্টুডেন্টস? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার।